স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর পতিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে আইন উপদেষ্টা বলেছেন, বিচার বিভাগ সহ সবাই সঠিকভাবে কাজ করলে বন্ধ হবে মপতন্ত্র। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবর্তিত পরিস্থিতিতে আইন প্রয়োগের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। নৈরাজ্য সৃষ্টি করে ফ্যাসিস্টরা তাদের অবস্থান জানান দিচ্ছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। আমি বিশ্বাস করি দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ, বিজ্ঞ আইনজীবীদের আন্তঃসমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। শিল্প উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করা হয়েছে। সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে বর্তমান সরকার। মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না, যে আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। বিচার, প্রশাসন, পুলিশ ও প্রসিকিউশনের 120 জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। যারা এই প্রক্রিয়াতে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বরের ভোটের তারিখ ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, এমনটা জানিয়ে নির্বাচন কমিশন বলছে, সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় ভোট করা সম্ভব। ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছে কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় উন্নয়ন সহযোগীরা। আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ভোটের রোডম্যাপ জানাবে সরকার, তবে প্রস্তুতি আছে কমিশনের। যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করা যায় কিনা সে বিষয়েও তুলে ধরা হয় ইসির অবস্থান। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না, তার আগে সম্ভব না। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, তারা অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন, তবে আগামী জাতীয় নির্বাচনে কোনো বাধা দেখেন কিনা এড়িয়ে যান সেই প্রশ্ন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার 14তম। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণার সুযোগ প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে, 5 আগস্টের পর দেশে সরকার ও মুখ বদল হলেও চর্চার বদল হয়নি।
পাবলিক সেক্টর অর্থাৎ সরকারি খাত। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে প্রকাশ করা হয় টিআইবির দুর্নীতি ধারণা সূচক। সিপিআই সূচকে 0 স্কোরে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং 100কে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। স্কোর হচ্ছে 0 থেকে 100, 0 হচ্ছে। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গত বছর ছিল 24। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। তালিকায় বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম। আগের বছরের অবস্থান ছিল 149তম। দুর্নীতি ধারণার সূচক অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, সবচেয়ে বেশি দক্ষিণ সুদান। এখন যেটা অপরিস্থিতি দেখছি, আবার 5 আগস্ট থেকেই আপনারাও জানেন, আমরাও জানি, একই জিনিস কোনো কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয়নি। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, বাংলাদেশে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার পতন হয়ে নতুন সরকার গঠন করা হলেও দুর্নীতির চর্চায় কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। দুর্নীতিমুক্ত দেশ গঠনের সমাজের যেসব স্তরে এই ধারা চলমান তা বন্ধে সরকারকে কঠোর হতে হবে বলেও মত টিআইবির। এবং আমরা এই কারণে নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। চাকরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তিসহ এবার 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার ও স্বজনরা। সরকারের পক্ষ থেকে যে কোনো বার্তা না আসলে কঠোর কর্মসূচির আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের। আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে 16 বছর তাদের প্রিয়জনের জেল জীবনের কষ্টের কথা তুলে ধরেন স্বজনরা। আজ 16 বছর ধরে জেলে, আমার একটাই ছেলে, 4টে মেয়ে। চাকরি হয়েছিল ট্রেনিং সহকারে 3 বছর, আমার ভাই নির্দোষ। সম্প্রতি জামিন নিয়ে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, অপরাধ না করেও জেল খেটেছেন তারা। সাজার মেয়াদ শেষ হলেও অনেকেই এখনো কারাগারে। আমাদের দাবি, আমাদের ন্যায্য চাকরি ফেরত দেওয়া হোক। বিনা অপরাধে আমরাকে চাকরিচ্যুত করা হয়েছে। 1000 কোটি টাকা থোক বরাদ্দ নিয়ে একটা প্রহসনের বিচার মন্তস্থ করলো সেখানে। চাকরিতে পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল সহ 8 দফা দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। অবিলম্বে এই বিশেষ কোর্ট বাতিল করে আমাদের 18,519 জনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। পুনর্বহাল ছাড়া আমরা এই আন্দোলন থেকে উঠব না। সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বুধবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। কাল 12টার মধ্যে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে আবারও বলছি, আমাদের এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। এর আগে 9 জানুয়ারি আন্দোলনে নেমেছিলেন ভুক্তভোগীরা। পরে 19 জানুয়ারি 250 জনকে জামিন দেওয়া হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে দাবি আদায়ে আজও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে তাদের সরানো যাবে না। রাতভর ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার সকাল থেকে আবারও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা। প্রায় 1.5 ডজন নিয়োগ সুপারিশের পরীক্ষার পরও মাত্র 5টি গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রহসনের অভিযোগ তাদের।
এনটিআরসি সুপারিশ করতেছে না, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন করে পরীক্ষা নিচ্ছে, নতুন প্রার্থী যোগ করছে এবং এখানে তারা সিস্টেম দুর্নীতি করে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে। রাষ্ট্রপতির আদেশ রয়েছে, হাইকোর্টের রায় রয়েছে, এত কিছু থাকার পরেও আমাদের এই 1 থেকে 12তম নিবন্ধিত শিক্ষক ভাইদেরকে তারা বঞ্চিত করেছে। আমরা যেহেতু রাত্রি যাপন করেছি, এখনো আসি, আমরা লাগাতার কর্মসূচি বলতে রাত এবং দিন সবসময় আসি। আর দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দেওয়ার দাবি তাদের। বিচার চান সোমবার দুপুরে পুলিশের নির্যাতনেরও। বিশ্বের জন্য এটা হচ্ছে একটা কলঙ্কজনক এবং লজ্জাজনক অধ্যায়। আমার জাতির কাছে প্রশ্ন, কেন আমি এইভাবে মার খাবো? কেন পুলিশ এর কোনো আমরা বিচার পাবো না? 3 বছর ধরে আন্দোলন করতেছি, আমরা সরাসরি নিয়োগ চাই। নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে অনসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও। আন্দোলনকারীরা বলছেন তাদের নিয়োগ বাতিলের রায় বৈষম্যমূলক। কিভাবে আমাদের উপরে এই অত্যাচার করে আমরা কিভাবে মেনে নেব? রাষ্ট্র এখনো কেন চুপ? আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছে। জুলাই বিপ্লব করেছি আমরা, আমাদের ছাত্র সমাজ আজকে ক্ষমতায়, অথচ তাদের শিক্ষকরা রাস্তায় বসে পুলিশের মাইর খাচ্ছে। তারা কি চাচ্ছে যে আমরা একটা একটা করে রাস্তায় মরবো আর ওই লেলিয়ে দেওয়া পুলিশদের দিয়ে আমাদেরকে মারবে? পুরুষ পুলিশ আমাদের অনেক বোনদের গায়ে হাত দিয়েছে, এমনকি এক বোনের কাপড় ছিঁড়ে ফেলেছে। এই রায় মানি না, এই রায় অন্যায় প্রহসন, এই রায় বাতিল করে আমাদের অতি সত্বর যোগদান করাতে হবে। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। রমজান উপলক্ষে কার্ড নেই এমন পরিবারের মাঝেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। খুলনায় টিসিবির বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এই কথা জানান। 63 লাখ কার্ডধারী পরিবারকে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে। 24 তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ট্রলার সহ 4 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। স্থানীয়দের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কোস্টগার্ড। বেলা 11:30টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জিম্মি করা হয় তাদের। অপহৃতরা হলেন সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসান, আব্দু হাকিম, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ হাসান। সকালে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার থেকে একটি স্পিড বোটে আসা অস্ত্রধারী লোকজন তাদের ঘিরে ফেলে। এরপর অস্ত্রের মুখে জেলেদের মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। 4 জনকে উদ্ধারের তৎপরতা শুরু হয়েছে। বাড়ানো হয়েছে নাফ নদীতে কোস্টগার্ড নজরদারি। এবার জানাবো অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলায় আছেন আমাদের 2 জন সহকর্মী। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে। সুরভি, আজ আমরা রয়েছি বইমেলার অমর একুশে গ্রন্থমেলার 11তম দিনে এবং 11ই ফেব্রুয়ারি আজ মাঘী পূর্ণিমার ছুটি হওয়ায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেহেতু বিভিন্ন স্কুল কলেজেই ছুটি রয়েছে, শিশুদের আনাগোনা কিন্তু আজ আমরা প্রচুর লক্ষ্য করতে পারছি মেলা প্রাঙ্গণে। এবং আমার সাথে সহকর্মী আতিফ মেহবা লগ্ন রয়েছে এবং লগ্নও কিন্তু হয়তোবা কিছুক্ষণের পর আমাদের সাথে যুক্ত হয়ে দেখাবে মেলার পরিস্থিতি। তবে তার আগে আসলে যুক্ত করতে চাই আজ 11তম দিনে শুধুমাত্র নন্দিত কিংবা পরিচিত লেখক নয়, সকল শ্রেণীর, সকল জনরার, সকল বিভাগের বই কিন্তু কিনছেন। অর্থাৎ গদ্য, সাহিত্য, পদ্য সকল কিছুর সাথেই কিন্তু পাঠকরা তাদের পছন্দের বইটি খুঁজে নিচ্ছেন। বইমেলার প্রতিটি স্টলে স্টলে ঘুরছেন, পছন্দের বইটি নিয়ে 2-4 পাতা নেড়ে দেখছেন, পছন্দ হলে কিন্তু সঙ্গী করে নিয়ে যাচ্ছেন সেই বইগুলোকে। তবে যারা এই বইয়ের পেছনের মানুষ তাদের সাথে আসলে কথা বলতে চাই আসলে লেখকদের সাথে, তাদের ভাবনা নিয়ে আসলে জানতে চাই এবং আপনাদেরও জানাতে চাই। প্রথমে যুক্ত হচ্ছে মনিহায়দার আপনার সাথে, এবারের বইটা নিয়ে আসলে জানতে চাই এবং পুরো এবারের বইমেলার পারিপার্শ্বিক অবস্থা নিয়েও জানতে চাই। একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং তার মধ্য দিয়ে বইমেলা শুরু হয়েছে এবং আমি এখন পর্যন্ত দেখতে পাই চমৎকার, ভালো, বর্ণিল এবং রঙিন। আর বাংলা ভাষার মানুষেরা তো এই ভাষাটাকে অর্জন করেছে জীবন দিয়ে।
পৃথিবীতে এটা একটা বিরল ঘটনা। তো সেই ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি, বর্ণমালার প্রতি, রক্তাক্ত বর্ণমালা, আমি এটাকে বলি রক্তাক্ত বর্ণমালা। আমি বর্ণমালা কখনো কালো দেখি না, আমি দেখি রক্তে জীবন্ত, তাই না? তো এই বর্ণমালায় যারা কথা বলে, মা ডাকে, বাবা ডাকে, ভাই বোনকে, একটা পরিবেশের মধ্য দিয়ে বেড়ে ওঠে, তারা তো এই বাংলা ভাষাকে ভালোবাসবে এবং ভালোবেসে বইমেলায় আসবে, বই কিনবে। এটাই খুব স্বাভাবিক। যদিও টেকনোলজির কারণে বলা হয়ে থাকে যে এখন বই অনেক কম পড়ে, কিন্তু আমি মনে করি যে যারা পড়ার তারা ঠিকই পড়ে, খুঁজে খুঁজে। একটা বই পড়ার যে আনন্দ, একটা পৃষ্ঠার পর পৃষ্ঠা নতুন এই যে একটা ঘ্রাণ নেওয়ার যে আনন্দ, এটা অনিবর্চনীয়। পৃথিবীতে এমন সুখ আর পৃথিবীতে নেই, তাই না? আপনার বইটা নিয়ে যদি আসলে জানতে চাই, এবার কতটি বই এসেছে এবং মোট বইয়ের রেসপন্স আপনি কেমন পাচ্ছেন? আচ্ছা, আমার এবার 5টা বই এসছে। এটা হচ্ছে আমার একটা পাতলাদা সিরিজ আছে, বাচ্চাদের গল্পের পাতলাদা। তো পাতলাদা সিরিজের এটা প্রথম উপন্যাস, এটা পাঞ্জেরি থেকে এসছে। এই পাতলাদার নাম হচ্ছে উড়িতেছে সোনার ঘোড়া। পাতলাদা স্বর্ণ দিয়ে একটা ঘোড়া নির্মাণ করে এবং সেই ঘোড়াটা একই সঙ্গে আকাশে উঠতে পারে, পাতালে দৌড়তে পারে এবং নদীতে সাঁতার কাটতে পারে, এমন একটি ঘোড়া। এবং সেই ঘোড়াটা চুরি হয়ে যাবে, এই পরিপ্রেক্ষিতে এই উপন্যাসটি উড়িতেছে পাতলাদার সোনার ঘোড়া। আর একটা উপন্যাস লিখেছি আমি আমার বাড়ির দক্ষিণ অঞ্চলে। আমি লঞ্চে আসা যাওয়া করেছি, আজ থেকে 30 বছর আগে ঢাকায় এসে লঞ্চে আমি সদরঘাটে পা রেখেছিলাম। কেমন পাচ্ছি? রেসপন্স ভালো। মোকাম সদরঘাটে বইটা আসছে বেঙ্গল বুকস থেকে। ভালো বই, খুব ভালো, এবং একটু বড় বই, একটু দামি বই, প্রায় 800 টাকা, কিন্তু মানুষ কিনছে। এই হচ্ছে পরিস্থিতি। অবশ্যই। এবং মনি হায়দারের কাছ থেকে বিদায় নিয়ে এবার আসলে যুক্ত হতে চাই মিতা আপার সাথে। আপা, এবার আসলে বইমেলায় রেসপন্স কেমন দেখছেন এবং আপনার বইটা নিয়েও জানতে চাই। বইমেলার পারিপার্শ্বিক দিক আপনি আসলে কেমন বলবেন? অন্যান্য বারের থেকে কি এবার ভালো মনে হচ্ছে? একই রকম, তবে এবার যেটা হচ্ছে যে তরুণদের উপস্থিতি অনেক বেশি। আর যেটা হয় যে আমার বইটা মেলায় ঢুকেছে 9 তারিখে, তা যে কারণে মাত্র 2 দিন, মানে আমি এখনো বুঝতে পারছি না। তবে আমি আশাবাদী মানুষ, অবশ্যই ভালো যাবে। আমার যারা পাঠক আছে তারা আমার বইটা সংগ্রহ করবে। সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে বইটা নিয়ে আসলে ছোট্ট করে একটু জানতে। এটা আমার পাঞ্জেরি থেকে প্রকাশিত আমার 4র্থ কাব্যগ্রন্থ অনুরণন ঝরা পাতার। এখানে মূলত এই বইটার ভিতরে মানে আমি সবকিছু মিলিয়েই এখানে নিয়ে এসেছি। এখানে দেশপ্রেম আছে, নীতি নৈতিকতা আছে, তারপরে ব্যক্তিপ্রেম, প্রকৃতি, মানে সবকিছু মিলিয়েই মানে বলা চলে আমার এই। তো কবিতার বই আসলে সব ইমোশন এবং সব অনুভূতি কিন্তু থাকে মানুষের। এবং আমি যেহেতু সাহিত্যে পড়ালেখা করেছি, আমি কিন্তু বিশ্বাস করি গদ্যর থেকে পদ্যতে মানুষ মনের ভাবটা বেশি প্রকাশ করতে পারে। তবে কবিতার কি আসলে এখনো অত চল রয়েছে, কিংবা তরুণরা কি এখনো কবিতা পছন্দ করছে? একটা সময় আমরা দেখতাম জীবনানন্দ দাশের বইয়ের জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে থাকতো, কিন্তু তারপর কবিতার একটা ছন্দপতন দেখতে পাই। এখন আসলে গ্রাহকরা কেমন বই নিচ্ছেন, কবিতার বই? না, কবিতার আসলে ছন্দ পতন এটা ঠিক বলা চলে না, কারণ মানে প্রেম যুগে যুগে বেঁচে থাকে, তাই না? তরুণরা প্রেমে পড়বে, বা প্রেম সবার জন্যই সার্বজনীন। তা সুতরাং যখন মানুষ প্রেমে পড়ে তার ভিতরে কবিতার একটা থাকেই, অনুভূতি। তা সুতরাং জীবনানন্দ আমাদের প্রাণে বেঁচে থাকবে, এবং ওনার সাথে সাথে তরুণ কবি লেখক বা আমাদের মতো আমরা যারা মধ্যবয়সী আমরা যারা আছি, আমি দেখি যে পাঠক আছে ভালো, মানে অবশ্যই সেই পাঠকদেরই আসলে গল্প শুনতে চাই। সুরভি, পাঠকদের কথাও আপনাদের জানাতে চাই। মেলার অপর প্রান্তে সরোয়ার্দী উদ্যানে রয়েছে সহকর্মী মেজবা লগ্ন, তার সাথে যুক্ত হব, জানবো তাদের কথা। স্বর্ণা, পাঠক এবং প্রকাশক সেই সাথে দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে এই বইমেলা। যেমনটা আপনি দেখাচ্ছিলেন, দর্শকরা দেখতে পাচ্ছিল, পুরো বই মেলায় কিন্তু জনসমাগম আজকে অনেক বেশি। অর্থাৎ সাধারণ যারা দর্শনার্থী রয়েছেন, পাঠক রয়েছেন, প্রকাশক রয়েছেন, নতুন বইয়ের গন্ধ শোকার জন্য কিন্তু হলেও কিন্তু সবাই এখানে চলে এসেছেন। যে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির আয়োজনে একটা বড় সড়ো একটা আসর বসে, সেই আসরেই কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে অনেক
জনগণ, অনেক মানুষ যারা বইকে ভালোবাসে, শিল্পকে ভালোবাসে, শিল্পকে ভালোবেসে কিন্তু আজকে এখানে এসেছে এবং একটা জনস্রোত কিন্তু চলে এসেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে লেকের পাড়, অর্থাৎ লেকের পাড়ের এই জায়গাটাতে যেটা দেখা যায় সচরাচর সেটা হচ্ছে এখানে মানুষ বই কেনা বা বই দেখার পাশাপাশি একটু অবকাশ যাপন করে এবং এই অবকাশের মাধ্যমেই কিন্তু তারা আবারও নতুন করে মনোনিবেশ করে বই দেখার ক্ষেত্রে, বই কেনার ক্ষেত্রে। এবং যেহেতু ফেব্রুয়ারি মাসের পুরো সময়টা জুড়েই এই বইমেলা চলে এবং যেহেতু এখন প্রায় 10টা দিন চলে গেছে, আজকে আমরা 11তম দিনে রয়েছি এবং 11তম দিন মানেই হচ্ছে বইমেলা কিন্তু জমে উঠেছে। প্রথম একটা ধাপ পেরিয়ে গেছে, দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে, অর্থাৎ এই সময়টাতে এসে কিন্তু মূলত যারা বই কেনার জন্য যারা ক্রেতা রয়েছেন, বইপ্রেমী রয়েছেন, তারা আসেন। এবং শুরুর দিকে আমরা যখন কথা বলছিলাম বিভিন্ন দিনে অনেকের কাছে, তারা আমাদেরকে জানাচ্ছিলেন তারা নেহাত বই দেখার জন্য এসেছেন, মেলা যখন জমে উঠবে তখন তারা বই কিনবেন। কিন্তু এখন যারা আছেন তারা সবাই মিলে কিন্তু আসলে শুধু দেখা না, বইয়ের গন্ধ শোকা না, প্রিয়জন, প্রিয় লেখক বা প্রিয় শব্দকার, কথাকার, যার বই আসলে খুব বেশি ভালো লাগার জায়গায় রয়েছে, যাকে ভালো লাগে সেই মানুষগুলোর বই নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং সেই সাথে আমরা যে প্রকাশনীগুলো দেখতে পাচ্ছি, বিচিত্র নাম, শিল্পকেন্দ্রিক নাম, ভালো লাগার মতো অনেক নাম দিয়ে কিন্তু তারা এই প্রকাশনীগুলোর নাম দিয়েছেন। এবং যে নামগুলোর মধ্যে কোনো একটা কার্যকরণ থাকতে পারে, যে কারণের নেপথ্যে লুকিয়ে থাকে হতে পারে শিল্পকেন্দ্রিক কোনো একটা চিন্তা ভাবনা। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আপনি নিঃসন্দেহে বই দেখছেন, কি কি বই দেখছেন, বইমেলা কেমন লাগছে? জি ভাই, বইমেলা অনেক সুন্দর লাগছে, এখানে অনেক ধরনের বই আছে, সেগুলো দেখতেছিলাম। এই যে বই দেখছেন, বই কিনছেন এবং তথ্য প্রযুক্তির যুগেও আবারও সেই কাগজের বইয়ের প্রতি আসক্তির একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আপনি তো তরুণ, আপনি বিষয়টাকে কতটা উপভোগ করছেন? আসলে ভাই, ইন্টারনেটের যুগে অনেক বই পিডিএফ পাওয়া যায় প্রযুক্তির যুগে, সেগুলো পড়ে যে মজাটা পাওয়া যায় তাতে কাগজের বই আরও বেশি মজা পাওয়া যায়। স্কুল পালানোর অনেক গল্প জানি, বইকে ভালো লাগে না, কিন্তু সেই সময়টাকে পেরিয়ে এখন বড়বেলায় চলে এসেছেন, বড়বেলায় বই পড়ছেন, সেই অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন। আসলে ভাই, স্কুল বেলাটা বুঝতাম না, তখন তো ছিল আনন্দকেরা মুহূর্ত, তখনকার সময়টা এখন বুঝতে পারছি। তো তখন বই দেখে ভয় পাইতাম, বইকে ভালো লাগতো। ভয়ের কথা আমরা অবশ্যই জানবো। এবার আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। দর্শক, একজন আপুকে আমরা পেয়েছি। আপনি নিঃসন্দেহে বই বিপণন এবং বই দেখানোর কাজে প্রকাশনীর সাথে আছেন, এই কাজটাকে কতটা উপভোগ করছেন জানাবেন। খুবই ভালো, আনন্দ লাগছে। এই কয়েকদিন ধরে কাজ করতেছি, সবাইকে দেখতেছি, মানুষ আসতেছে, ভালো লাগতেছে। এই যে ভালো লাগার কথা বলছেন, সেই ভালো লাগাটা সবার মাঝে ছড়িয়ে যাক, সেই প্রত্যাশা আমি করতে চাচ্ছি। আর দর্শক, যেমনটা আপনাদেরকে শোনাচ্ছিলাম যে এখানে যারা এসেছেন বই কেনার জন্য বা বিপণনের জন্য বা প্রকাশনীর সাথে যুক্ত থাকার জন্য, সবাই কিন্তু শিল্পকে ভালোবাসে এবং শিল্পকে ভালোবেসেই এই মুহূর্তে এই বইমেলায় এসেছেন। এবং লেখক, পাঠক, প্রকাশক, দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়েছে এই বইমেলা প্রাঙ্গণ। আবারও আমরা যাব আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে, যিনি আপনাদেরকে আরও অনেক কিছু জানাতে পারবেন। স্বর্ণা, লগ্ন বলছিলেন শিল্পের কথা, লগ্ন বলছিলেন সাহিত্যের কথা এবং পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার কথা। সরওয়ার্দী প্রাঙ্গণ শুধু নয়, আমরা কিন্তু দেখেছি বাংলা একাডেমি প্রাঙ্গণেও কিন্তু এখনো প্রচুর মানুষ আসছেন, প্রচুর পাঠক আসছেন, লেখকরা যেমন আসছেন, প্রকাশকরাও আসছেন এবং বইয়ের প্রতি কিন্তু ভালোবাসা থেকেই তারা আসছেন। সুরভি, 11তম দিনে আজ এই ছিল আমাদের কাছ থেকে। ফিরে যেতে চাই আবারও স্টুডিওতে আপনার কাছে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে বইমেলা থেকে যুক্ত হবার জন্য। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।